Hi everyone, welcome to this channel. Today we are going to learn a symbolic poem of class 9, that is The North Ship, written by Philip Arthur Larkin. The North Ship, that means Uttorer Jahaj. So let's get going. Philip Arthur Larkin was a renowned English poet and novelist. His first book of poetry was The North Ship, followed by two novels, Jill and A Girl in Winter. He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Whitsun Weddings and High Windows. He was offered the position of Poet Laureate in 1984, but he declined it. ফিলিপ আর্থার লার্কিন একজন প্রখ্যাত ইংরেজ কবি ও ঔপন্যাসিক ছিলেন। তার প্রথম কবিতার বই হল দ্য নর্থ শিপ, যার পরে এসেছিল তার আরও দুটি উপন্যাস, জিল এবং আ গার্ল ইন উইন্টার। 1955 সালে ওনার দ্বিতীয় কবিতার সংকলন প্রকাশ পাওয়ার পর উনি বিখ্যাত হয়ে ওঠেন, যেটির নাম ছিল দ্য লেস ডিসিভড, যার পর এসেছিল আরও দুটি কবিতা, দ্য উইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। 1984 সালে ওনাকে রাজকবির মর্যাদা দেওয়া হয়, কিন্তু উনি তা প্রত্যাখ্যান করেছিলেন। ফিলিপ লার্কিন সম্পর্কে আরেকটু বলে রাখি, উনি একটু অন্য ধরনের ব্যক্তি ছিলেন, যিনি খ্যাতি পছন্দ করতেন না এবং জীবনে অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন তিনি। This poem describes the journey of three ships that head to different destinations. এই যে নর্থ শিপ কবিতাটা, এই কবিতায় আমরা দেখব যে তিনটে জাহাজ তিনটি বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। While two ships return, one presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles. যেখানে দুটি জাহাজ ফিরে আসে, একটি জাহাজ এগিয়ে চলে। সেটি অনেক বিপদের সম্মুখীন হয় তার লম্বা সফর করতে গিয়ে, কিন্তু উচ্চ আকাঙ্ক্ষার দ্বারা সে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলে। So let's start our poem. I saw three ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. কবিতাতে 6টা স্ট্যান্জা আমরা দেখতে পাবো। Each stanza contains 4 lines. এক একটা স্ট্যান্জায় 4টে করে লাইন রয়েছে, আর প্রত্যেকটা স্ট্যান্জায় আমরা দেখব ফার্স্ট লাইনটার সাথে থার্ড লাইনটার রিদমের বা রাইমের মিল রয়েছে। প্রত্যেকটা স্ট্যান্জাতেই আমরা দেখব ফার্স্ট লাইন আর থার্ড লাইন, সেকেন্ড লাইন আর ফোর্থ লাইন এইরকমভাবে মিলিয়ে একটা ভালো ছন্দে এই কবিতাটা লেখা। তো প্রথমেই কবিতাটা শুরু হচ্ছে আই স, দ্যাট মিনস দ্য পোয়েট। আই মিনস দ্য পোয়েট, দ্য ন্যারেটর। কবি দেখছিলেন থ্রি শিপস গো সেলিং বাই। কবি দেখেছিলেন যে তিনটে জাহাজ জলযাত্রা শুরু করেছিল। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, সমুদ্রের উপর দিয়ে। উত্তোলক, লিফটিং, দ্যাট মিনস উত্তাল সমুদ্র। অর্থাৎ এখানে কবি সি অথবা সমুদ্রকে অনেকভাবে ডেসক্রাইব করেছেন। আমরা প্রত্যেকটা স্ট্যান্জাতেই সিকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাব। তো সমুদ্র এখানে লিফট করছে, অর্থাৎ পর্যাপ্ত হাওয়ার অনুকূলে সমুদ্রের ঢেউগুলো যেন বয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে বাতাসও খুব বৃদ্ধি পাচ্ছে, যেটা জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে অনুকূল। কারণ আগেকার দিনে পালতোলা জাহাজের পালেতে হাওয়া লাগলে তবেই জাহাজটা খুব সুন্দরভাবে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারত। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি,
কিন্তু রিগড মানে হচ্ছে সুসজ্জিত করা, একটা লম্বা সফরের জন্য যখন জাহাজটাকে ভালোভাবে তার ইকুইপমেন্টসগুলোকে ভালোভাবে সুসজ্জিত করা হয়। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতেই কবি বলছেন অ্যামাং দ্য থ্রি শিপস, তিনটে জাহাজের মধ্যে ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, একটি জাহাজকে সুসজ্জিত করা হয়েছিল লম্বা যাত্রার জন্য। অর্থাৎ কবি ফার্স্ট স্ট্যান্জাতেই এমফাসাইজ করছেন ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি। এই ওয়ান, এই যে জাহাজটার কথা উনি বলছেন, এটাই হয়তো আমাদের টাইটেলটাকে সিম্বলাইজ করতে পারে। সেটা আমরা আরও স্ট্যান্জা যত এগোবে তত বুঝতে পারবো। প্রথমেই তোমাদের বলে রাখি যে কবিতা পড়ে কবিতার সারফেস থেকে একটা মিনিং আমরা পাবো, কিন্তু কবিতার একটা ইনার মিনিংও রয়েছে, একটা কনোটেশন রয়েছে, যেটা আমরা আস্তে আস্তে আলোচনা করতে থাকব। So let's proceed towards next stanza. The first ship turned towards the west, over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. এবার কবি এখানে প্রথম জাহাজটার কথা বলছেন। কি বলছেন? প্রথম জাহাজটা পশ্চিমের দিকে রওনা দিয়েছিল, যেখানে সমুদ্র যেন দৌড়াচ্ছে, রানিং সি। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখলাম লিফটিং সি, সেকেন্ড স্ট্যান্জায় আমরা দেখছি রানিং সি। অর্থাৎ বাতাসের অনুকূলে সমুদ্রের ঢেউগুলো যেন দৌড়াচ্ছে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি। আর বাতাস যেহেতু সম্পূর্ণভাবে জাহাজটাকে অধিকার করে ফেলেছে, পজেস মানে হচ্ছে টু হ্যাভ কমপ্লিট পাওয়ার ওভার সামথিং, কোনো কিছুর ওপর সম্পূর্ণ অধিকার থাকা, মানে জাহাজের পালে হাওয়া লাগলে তবেই তো জাহাজ সামনের দিকে এগিয়ে চলবে। এইভাবেই বাতাস এবং সমুদ্র উভয়ই যেহেতু আনুকূল্যে রয়েছে বা উভয়ের উপকারী, জাহাজটাকে তারা নিয়ে যাচ্ছে অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি। জাহাজটাকে তারা একটা ধনী শহরে বা ধনী দেশে গিয়ে পৌঁছে দিচ্ছে। তাহলে প্রথম জাহাজটা দেখো খুব সুন্দরভাবেই যাত্রা শুরু করেছিল আর খুব সুন্দরভাবেই খুব ইজিলি তার ডেস্টিনেশনে পৌঁছে গেল, যেহেতু বাতাস এবং সমুদ্র দুজনেই তার পক্ষে ছিল। দ্বিতীয় জাহাজটা কোথায় রওনা দিচ্ছে এবার আমরা থার্ড স্ট্যান্জাতে দেখব। The second turned towards the east, over the sea, the waking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. তো বলছে দ্বিতীয় জাহাজটা পূর্বের দিকে রওনা দিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে। সমুদ্রটা কেমন ছিল তখন? আন্দোলিত, কোয়েকিং, দ্যাট মিনস কম্পমান সমুদ্রের উপর দিয়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাহাজটা কিন্তু প্রথম জাহাজটা খুব সহজেই কোনো বাধা না পেয়েই তার গন্তব্যে পৌঁছেছিল, কিন্তু পরিস্থিতিটা দ্বিতীয় জাহাজের পক্ষে সহায়ক হয়ে উঠছে না। বাতাস যেন পশুর মতন জাহাজটাকে শিকার করছে। এখানে দেখো একটা পারসনিফিকেশন এসেছে। উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট। ইট মানে হচ্ছে ওই দ্বিতীয় জাহাজটার কথা বলা হয়েছে। উইন্ড ইজ বিং পারসনিফাইড হিয়ার। অর্থাৎ একটা মানে বাতাস যেন এই জাহাজটাকে একটা পশুর মতন শিকার করছে। একটা ইনক্লিমেন্ট ওয়েদার, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে হচ্ছে এই দ্বিতীয় জাহাজটাকে, যার ফলে সে বাতাসের কাছে বন্দী হয়ে যাচ্ছে। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, বাতাস যেন এই দ্বিতীয় জাহাজটাকে বন্দি বানিয়ে নিচ্ছে, নোঙর করতে বাধ্য করছে। তার ফলে এই দ্বিতীয় জাহাজটা মাঝপথেই নোঙর ফেলতে বাধ্য হচ্ছে। সে মাঝপথেই তার যাত্রাটাকে থামিয়ে দিচ্ছে এবং গন্তব্যে আর পৌঁছাতে পারছে না। এই পুরো কবিতাটাই একটা এক্সটেন্ডেড মেটাফর, যেটা আমরা বলতে পারি রূপকধর্মী কবিতা। এবার আমি আসি একটু ইনার মিনিংটাতে। এর ইনার মিনিংটা হচ্ছে এই নর্থ শিপ বা শিপ, এটা একটা সিম্বলাইজ করছে। কি সিম্বল? একটা সিম্বলিজম রয়েছে এখানে। শিপটা হচ্ছে হিউম্যান বিইংকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, আর সি বা সমুদ্রটা হচ্ছে হিউম্যান লাইফ, মানব জীবনটাকে বোঝাচ্ছে। তো এখানে
আমরা দেখতে পাবো একটা এক্সটেন্ডেড মেটাফর বা রূপক ইউজ করা হচ্ছে, যেখানে এই জাহাজের সাথে মানুষের তুলনা হচ্ছে। আমাদের মানব যাত্রাটাকে, আমাদের মানব জীবনের যাত্রাটাকে তুলে ধরছে এই তিনটে জাহাজ। কবি প্রথমেই বলেছেন যে এই তিনটে জাহাজ তিনটে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটা অপটিমিস্টিক মুড আমরা প্রথমেই দেখতে পেয়েছি, একটা আশাবাদীতা নিয়ে এই তিনটে জাহাজ রওনা দিচ্ছে তিনটে বিভিন্ন দিকে। কিন্তু এই তিনটে জাহাজই কি আমাদের মানব জীবনের তিনটে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করছে। কেমন? ফার্স্ট শিপটা দেখো, প্রথম জাহাজটা পশ্চিমের দিকে রওনা দিয়েছিল। উইন্ড, বাতাস আর সি, সমুদ্র, দুজনেই তার ফেভারে ছিল, দুজনেই তার পক্ষে ছিল, দুজনের আনুকূল্যেই সে পৌঁছে গিয়েছিল একটা ধনী দেশে। খুব সহজেই সে সম্পদশালী, সমৃদ্ধ হয়ে উঠেছিল। সিমিলারলি আমরাও যদি জীবনে দেখি, লক্ষ্য করি, এমন কিছু কিছু মানুষের জীবন আছে যারা ট্রেডিশনাল পাথ ফলো করে, যারা গতানুগতিক ওয়েটাকে ফলো করে, ভাগ্যও তাদের পক্ষে থাকে, তারা খুব ইজিলি সম্পদশালী হয়, সমৃদ্ধ হয়ে ওঠে তাদের জীবনে। খুব ইজিলি তারা জীবনে সাফল্য লাভ করে, সাকসেস পায়, তাদের জীবনে হোপ অথবা আশা থাকে। সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, সেকেন্ড যে জাহাজটা, দ্বিতীয় যে জাহাজটা, সেটা পূর্বের দিকে রওনা দিয়েছিল, যেখানে বাতাস আর সমুদ্র তার পথে বিভিন্ন কজেস হিন্ড্রেন্সেস, বিভিন্ন বাধার সম্মুখীন করেছে, বাই ক্রিয়েটিং ইনক্রিমেন্ট ওয়েদার, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করেছিল। অ্যান্ড দেয়ারফর ইট গট স্টাক সামওয়্যার, আর এর ফলে এটি কোথাও একটা নোঙর করতে বাধ্য হয়েছিল, অ্যান্ড ডিডন্ট রিচ ইটস ডেস্টিনেশন, তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। সিমিলারলি এইরকম ধরনের কিছু মানুষের জীবন হয়ে থাকে যারা জীবনে কিছু সমস্যার সম্মুখীন হয়, জীবনের পথে চলতে চলতে তারা কিছু সমস্যার সম্মুখীন হয়, এবং তারা তাদের জীবনে আশা আর শক্তি বা বল দুটোই হারিয়ে ফেলে যখন তারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়। তারা হাল ছেড়ে দেয়, তারা ওই পরিস্থিতিটার শিকার হয়ে পড়ে। দে বিকাম ভিকটিমস অফ দ্য সিচুয়েশন, তারা ওই পরিস্থিতির শিকার হয়ে পড়ে, তার ফলে তারা আর তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না, বা তারা আর তাদের লক্ষ্যটাকে পূরণ করতে পারে না। তাহলে এই প্রথম জাহাজটা এক ধরনের মানুষকে রিপ্রেজেন্ট করছে যারা জীবনে খুব সহজেই সব কিছু পেয়ে যায়। সেকেন্ড শিপটা বা দ্বিতীয় জাহাজটাও এমন কিছু মানুষের জীবনকে ইন্ডিকেট করছে যারা জীবনে চলার পথে কখনো কখনো কিছু সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সেই সমস্যাকে তারা ফেস করে উঠতে পারে না, তারা ওই পরিস্থিতির শিকার হয়ে পড়ে এবং মাঝপথেই তারা যাত্রা থামিয়ে দেয়, ফিরে আসে সাফল্য না নিয়ে। সো এবার আমরা দেখি থার্ড শিপ কোথায় যাচ্ছে। ফোর্থ স্ট্যান্সা, The third ship drove towards the north, over the sea, the darkening sea. But no breath of wind came forth, and the decks shone frostily. এবার তৃতীয় জাহাজটা সম্পর্কে কবি বলছেন, যেই তৃতীয় জাহাজটাকে নিয়েই উনি ওনার কবিতার নামকরণ করেছেন। তৃতীয় জাহাজটা উত্তরের দিকে রওনা দিয়েছে, যেখানে সমুদ্র ডার্কনিং, ডার্ক। আবার একটা আমরা সিম্বল পাচ্ছি, দেখো, ডার্ক ইজ এ সিম্বল অফ ইভিল অর ফিয়ার। অন্ধকার আচ্ছন্ন একটা সমুদ্রের ওপর দিয়ে পাড়ি দিয়েছে তৃতীয় জাহাজটা উত্তরের দিকে। অন্ধকার মানেই একটা ভয়, একটা আতঙ্কে, একটা খারাপ ইঙ্গিত দিচ্ছে একটা। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ। নো ব্রেথ অফ উইন্ড মানে হচ্ছে বাতাসের কোনো দমই নেই, সামান্য বাতাসও বইছে না, যেটা একটা জাহাজের চলার পক্ষে বা এগিয়ে চলার পক্ষে দরকার, বাতাসের দরকার, সেখানে এই তৃতীয় জাহাজটাতে কোনো বাতাসের চিহ্নই নেই। প্রথম জাহাজটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাতাস অনুকূলে ছিল আর সমুদ্র হেল্পফুল হয়েছিল, তার জন্য সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছিল। দ্বিতীয় জাহাজটার ক্ষেত্রে বাতাস একদমই ফেভারে ছিল না, সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল, তার ফলে তাকে মাঝখানেই যাত্রা থামাতে হয়।
কিন্তু তৃতীয় জাহাজের ক্ষেত্রে এখানে বাতাসই নেই, সামান্য বাতাসও বইছে না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি। ডেক মিনস হচ্ছে জাহাজের পাটাতন। জাহাজের পাটাতনগুলো যেন তুষারাবৃত হয়ে চকচক করছিল। উইন্টার মানেই আমরা জানি একটা বিষণ্ণ সময়। ফ্রস্টিলি হচ্ছে একদিকে বলা যায় তুষারপাত হয়ে গেছে, জাহাজের পাটাতনগুলো চকচক করছে, অথবা ফ্রস্টিলি মানে একটা আনফ্রেন্ডলি ওয়েদারকেও বোঝাচ্ছে, মানে অ্যাটমসফিয়ার যথেষ্ট স্বাভাবিক নয়, একটা খারাপ অ্যাটমসফিয়ারকেই বোঝাচ্ছে। নেক্সট স্ট্যান্জায় আমরা দেখব, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য proud unfruitful sea. East and west the ships came back happily or unhappily. নর্দার্ন স্কাই অর্থাৎ উত্তরের আকাশ যেন আরও উঁচুতে যাচ্ছে, আরও অন্ধকারময় হচ্ছে। Again a symbol is used, that is black. Black is also a symbol of death, evil, mystery. তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে আকাশ আরও। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এখানে একটু নোটিস করে রাখবে, কবি এখানে বলেছেন প্রাউড সি, আনফ্রুটফুল সি। সিকে অনেকভাবে রিপ্রেজেন্ট করেছেন উনি, প্রথম স্ট্যান্জা থেকে যেটা আমরা লক্ষ্য করছি। একবার উনি বলেছেন লিফটিং, একবার বলেছেন রানিং, আবার বলেছেন কোয়েকিং, নেক্সট ডার্কেনিং, নেক্সট আবার উনি বলছেন প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল। ওয়াই দ্য সি ইজ প্রাউড, কেন যা মানে সমুদ্র গর্ব অনুভব করছে? কারণ সে ওই জাহাজটাকে মানে থার্ড শিপটাকে এগোতে দিচ্ছে না, অনেক প্রবলেম ক্রিয়েট করছে, আর এই প্রবলেমটা ক্রিয়েট করে সে আনন্দিত হচ্ছে, সে গর্বিত বোধ করছে। অ্যান্ড ওয়াই দ্য সি ইজ আনফ্রুটফুল, কেন নিষ্ফলা বলা হয়েছে সমুদ্রকে? নিষ্ফল মানেই হচ্ছে কোনো অ্যাচিভমেন্ট দেবে না, কোনো ফল, কোনো ফলাফল দিচ্ছে না এই থার্ড শিপকে। এই তৃতীয় জাহাজটা তার গন্তব্যে পৌঁছাতে পারছে না, এটাই তাই জন্যই বলা হয়েছে আনফ্রুটফুল, প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল সি। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক। পূর্ব পশ্চিম দুদিক থেকেই জাহাজেরা ফিরে এসছে, মানে প্রথম জাহাজটা যেটা গেছিল পশ্চিমের দিকে সেও ফিরে এসছে, পূর্বের দিকে যে জাহাজটা গেছিল সেও ফিরে এসছে। হ্যাপিলি অর আনহ্যাপিলি, কেউ আনন্দিত হয়ে ফিরে এসছে, কেউ অখুশি হয়েই ফিরে এসছে। কে আনন্দিত হবে? যে পশ্চিমের দিকে গিয়েছিল, কারণ সে একটা ধনী দেশে পৌঁছেছে, সে অনেক সম্পদ লাভ করেছে সেখান থেকে, তার ফলে সে হ্যাপিলি ফিরে এসছে। আর যে পূর্বের দিকে গেছিল সেকেন্ড শিপটা, সে তো গন্তব্যে পৌঁছাতেই পারেনি, মাঝপথেই তাকে যাত্রা থামাতে হয়েছে, তার ফলে সে আনহ্যাপিলি ফিরে এসছে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার into an unforgiving sea under a fire-spilling star, and it was rigged for a long journey. That means এই তৃতীয় জাহাজটা কিন্তু অনেক দূরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রথম থেকেই এবার আমরা ফার্স্ট অ্যান্সারটাকে দেখো, আবার এখানে ফার্স্ট অ্যান্সার ফোর্থ লাইনটা আবার এই লাস্ট অ্যান্সার ফোর্থ লাইনে রিপিট হয়েছে। ইট ওয়াজ rigged for a long journey. It means the third ship, that means which drove towards north, the north ship. এই তৃতীয় জাহাজটা অনেক প্রশস্তভাবে আরও দূরে এগিয়ে চলেছিল। into an unforgiving sea. unforgiving মানে হচ্ছে ক্ষমাহীন, merciless, অর্থাৎ সমুদ্র ক্ষমা করছে না এই জাহাজের নাবিকদের, সামান্যতম ভুলও ক্ষমা করছে না এই সমুদ্র। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার, স্টার অর্থাৎ নক্ষত্র আমরা জানি জাহাজের নাবিকদের দিক নির্দেশ করতে সহায়তা করে, কিন্তু এখানে এই স্টারও ফায়ার স্পিল করছে, আগুন ঝরাচ্ছে। দ্যাট মিনস দ্য স্টার ইজ অলসো ডিস্ট্রাকটিভ। এখানে এই নক্ষত্রগুলো যেন খুব ডিস্ট্রাকটিভ, একটা ধ্বংসাত্মক হয়ে উঠছে। যে পথে এত ধরনের বাধা থাকে সেই পথে কি করে এগোনো সম্ভব?
যেখানে বাতাস একদমই বইছে না, যেখানে সমুদ্র একদমই সহায়তা করছে না, যেখানে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, এগোনো একদমই সম্ভব হচ্ছে না, যেখানে নক্ষত্রগুলো যেন মনে হচ্ছে আগুন ঝরাচ্ছে, সেই রকম পথে কি করে চলা সম্ভব? অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি। কিন্তু তাও এই তৃতীয় জাহাজটা সুসজ্জিত হয়েছিল একটা লম্বা সফর করার জন্যই। লাইফটা হচ্ছে, আমাদের জীবনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস জার্নি, একটা অনন্ত, যতদিন আমরা বাঁচবো ততদিন ধরে আমাদের এই জার্নিটাকে চালাতেই হবে। কিন্তু এর মধ্যে অনেক ধরনের অবস্ট্যাকেল আমরা ফেস করি, অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের অসুবিধা, বাধা বিপত্তি আমাদেরকে ফেস করতে হয়। তো এই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করে যে তার নিজের সাফল্যের দিকে এগিয়ে চলতে পারে, সেই সমস্ত মানুষদের জীবনকে নিয়েই কবি এই জাহাজটার মাধ্যমে তুলে ধরেছেন। তাহলে আমরা এই থার্ড শিপের ইনার মিনিংটা একটু দেখে নিই। থার্ড শিপ কোন দিকে রওনা দিয়েছে? উত্তরের দিকে। থার্ড শিপ রওনা দিয়েছে উত্তরের দিকে, যেখানে সে মুখোমুখি হয়েছে ক্ষমাহীন সমুদ্রে, যেখানে বওয়ার জন্য জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিন্দুমাত্র বাতাসের চিহ্ন ছিল না, যেখানে তারারা ছিল যারা নাবিকদেরকে গাইড করে, কিন্তু সেগুলোও ছিল ডিস্ট্রাক্টিভ, সেগুলোও আগুন ঝরাচ্ছিল। তবুও এই নর্থ শিপটা কিন্তু ডিটারমাইন্ড ছিল, এ একটা দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছিল এত সমস্ত অবস্ট্যাকলসগুলোকে পেরিয়ে। সিমিলারলি এবার আমরা যদি কিছু মানুষের জীবনকে দেখি, আমরা দেখতে পাবো যে তারা জীবনে একটা আনফ্যামিলিয়ার, একটা ডিফারেন্ট পাথ চুজ করে, একটা অন্যরকম পথ দিয়ে তারা যায় যেটা সচরাচর কেউ নেয় না। আনফ্যামিলিয়ার যেটা ফ্যামিলিয়ার নয়, যেটা ট্র্যাডিশনাল নয়, সেটাই একটু অন্য রকম হয়, একটু মিস্টিরিয়াস হয়, আবার ডেঞ্জারাসও হয়। তার ফলে তারা জীবনে অনেক ধরনের প্রবলেম ফেস করে, অনেক ধরনের দুর্ভাগ্য আসে তাদের, কিন্তু তবুও তারা তাদের যাত্রাটাকে এগিয়ে নিয়ে চলে। এই ব্লিক সিচুয়েশনের মধ্যে দিয়েও তারা তাদের লক্ষ্য পূরণের জন্য তারা তাদের যাত্রাটাকে এগিয়ে নিয়ে চলে। তার ফলে তাদের যাত্রাটা হচ্ছে একটা নেভার এন্ডিং জার্নির মতন, তাদের যাত্রা চলতেই থাকে, তাদের লম্বা সফরের জন্য বেরোতে হয়, কারণ তাদের এই আকাঙ্ক্ষাই, তাদের মনের ইচ্ছাটাই, তাদের মনের এই তীব্র আকাঙ্ক্ষাটাই তাদের গোল, তাদের এমটাকে অ্যাচিভ করতে সাহায্য করবে। তাহলে আমরা এবার কিছু ওয়ার্ড মিনিংস দেখে নেব। ওয়ার্ড মিনিংসে ফার্স্টেই দেখো, রিগড, আ বোট অর শিপ ইকুইপড ফর আ লং জার্নি, একটা নৌকা বা জাহাজ যেটাকে লম্বা সফরের জন্য সুসজ্জিত করা হয়েছে। পজেসড, হ্যাভ কমপ্লিট পাওয়ার ওভার সামথিং, কোনো কিছুর ওপর সম্পূর্ণ অধিকার থাকা। আর ক্রেকিং হচ্ছে ট্রেমলিং, কম্পমান। ক্যাপটিভিটি, ইমপ্রিজনমেন্ট, বন্দি বানিয়ে নেওয়া। ফ্রস্টেলি আমরা দুভাবে বলতে পারি, ভেরি কোল্ড, খুব ঠান্ডা, আর আনফ্রেন্ডলি, অবন্ধুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব এই কবিতায় যে সমস্ত লিটারারি ডিভাইসগুলো ইউজ হয়েছে সেগুলোর সম্পর্কে। মেটাফার, যেটা আমি প্রথমেই বললাম, রূপক, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয় যারা কিছু কমন, কিছু সাধারণ বৈশিষ্ট্যই শেয়ার করে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিই, দ্য নর্থ শিপ, যে উত্তরের জাহাজটা, সেটা রিপ্রেজেন্ট করছে এমন কিছু মানুষের জীবন সম্পর্কে যারা জীবনে একটা আনফ্যামিলিয়ার, একটা ইনফর্মাল পাথ চুজ করে এবং অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের কঠিনতার সম্মুখীন হয়, কিন্তু তবুও তারা দৃঢ় প্রতিজ্ঞার সাথে এগিয়ে চলে তাদের লক্ষ্য পূরণের তাগিদে। যেমন করে এই নর্থ শিপ বা এই উত্তরের জাহাজটাও তার পথে আসা অনেক বাধা অতিক্রম করেও লম্বা সফরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। নেক্সট আমরা পেয়েছি পার্সনিফিকেশন, যেটা বললাম নন হিউম্যান থিংসে বা যে প্রাণহীন বস্তুতে মানব বৈশিষ্ট্য দেওয়া। যেমন উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, উইন্ডটাকে একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে, যে একটা পশুর মতন শিকার করছে। প্রাউড সি,
সমুদ্রকেও একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে, প্রাউড। নেক্সট আমরা লিটারারি ডিভাইস পেয়েছি অ্যালিটারেশন। Alliteration means repetition of consonant sounds in a line or paragraph of a poetry. একটা কবিতার একটা লাইনে বা একটা সম্পূর্ণ প্যারাগ্রাফে কিছু রিপিটেশন করা হয় কনসোনেন্ট সাউন্ডসে। যেমন ফার্স্ট লাইনেই আমরা দেখেছি আই স 3 ships go sailing by, এস এই কনসোনেন্ট সাউন্ডটা বারবার রিপিট হয়েছে। নেক্সট আমরা পেয়েছি symbolism. It is the use of symbols to signify ideas and qualities by giving them symbolic meanings that are different from their literal sense. যেমন ship যেটা হিউম্যান বিইংকে রিপ্রেজেন্ট করছে, আর সি যেটা হিউম্যান লাইফকে রিপ্রেজেন্ট করছে। তো কিছু সিম্বল দেওয়া হচ্ছে যার মাধ্যমে আমরা কিছু আইডিয়া বা কোয়ালিটিস পাচ্ছি। ডার্ক একটা সিম্বল যেটা ফিয়ার বা ইভিলকে রিপ্রেজেন্ট করছে। ব্ল্যাক একটা সিম্বল যেটাও ডেথ অর ইভিলকে রিপ্রেজেন্ট করছে। সো এই কবিতাটা থেকে আমরা কি জানলাম সেটা একবার দেখে নিই। লেটস সাম আপ। Philip Larkin's poem, The North Ship, is about the journey of life. The poem states the journey of 3 ships at three different destinations with an optimistic mood. The 3 ships represent 3 kinds of human life. ফিলিপ লার্কিনের কবিতা দ্য নর্থ শিপ লেখা হয়েছে জীবনযাত্রার সম্পর্কে। কবিতাতে আমরা দেখেছি যে 3টে জাহাজ যাত্রা শুরু করেছে 3টে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে একটা আশাবাদী মনোভাব নিয়ে, কিন্তু এই 3টে জাহাজই মানব জীবনের 3 ধরনের প্রকৃতিকে নির্দেশ করছে। The first ship turned towards west and the wind and the sea favored it and carried it to a rich country. Similarly, some kind of people follow the traditional path. Luck favors them to gain wealth and prosperity in their life. Thus they gain success easily. প্রথম জাহাজটা পশ্চিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, বাতাস আর সমুদ্র তার অনুকূলে ছিল এবং এটিকে পৌঁছে দিয়েছিল একটি সমৃদ্ধশালী দেশে। এইরকমই কিছু কিছু মানুষের জীবন এরকম হয়ে থাকে যারা একটা গতানুগতিক পথ ফলো করে, আর ভাগ্য যেহেতু তাদের অনুকূলে থাকে তারা খুব তাদের জীবনে সম্পদ সমৃদ্ধি লাভ করে, আর খুব সহজেই তারা জীবনে সাফল্য পায়, তাদের জীবনে আশা থাকে। নাম্বার বিতে আমরা দেখেছি the second ship turned towards east, but the wind and the sea caused hindrances on its way by creating inclement weather. Therefore, it got stuck somewhere and didn't reach its destination. Similarly, some kind of people face certain obstacles and challenges in their lives and they lose their strength and hope. They become victims of the situation and thus stop reaching their destination. দ্বিতীয় জাহাজটা পূর্বের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু বাতাস আর সমুদ্র তার পথে অনেক ধরনের বাধার সৃষ্টি করে, একটা দুর্যোগময় আবহাওয়ার সৃষ্টি করে। তার ফলে এটি কোথাও আটকে পড়ে এবং তার গন্তব্যে পৌঁছাতে পারে না। সেই রকমই আমরা এমন কিছু কিছু মানুষের জীবনও দেখে থাকব যারা জীবনে অনেক ধরনের প্রবলেম ফেস করে, অনেক ধরনের বাধা আসে তাদের জীবনে, কিন্তু তখন তারা তাদের আশা শক্তি সমস্ত কিছু হারিয়ে ফেলে, তারা ওই পরিস্থিতিটার শিকার হয়ে যায় এবং গন্তব্যে আর পৌঁছাতে পারে না, তারা সাফল্য না পেয়েই ফিরে আসে। Third and the final ship started its journey towards north and encountered the unforgiving sea, and there was no wind at all for sailing. The stars that guided the sailors seemed to be destructive. But the north ship was determined to move forward in spite of so many obstacles, to gain satisfaction and thus reached its destination. Similarly, some kind of people choose a different path in their life which is unfamiliar. They face a lot of challenges and misfortune but carry on their journey through this bleak situation to achieve their goal. Therefore, their journey is a never-ending journey as they have a high aspiration that overcomes all obstacles. তৃতীয় এবং শেষ জাহাজটা উত্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একটা ক্ষমাহীন সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিল, যে সমুদ্র তাকে কোনোভাবেই সহায়তা করেনি, সেখানে একটুও বাতাস ছিল না জাহাজটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য।
নক্ষত্ররা যারা নাবিকদেরকে গাইড করে তারাও পর্যন্ত খুব ধ্বংসাত্মক হয়ে উঠেছিল, ডিস্ট্রাকটিভ হয়ে উঠেছিল। কিন্তু এই উত্তরের জাহাজটা দৃঢ় সংকল্পিত ছিল যে তাকে এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করেও তার আত্মতৃপ্তির জন্য তাকে এগিয়ে চলতে হবে এবং তার গন্তব্যে পৌঁছাতে হবে। এই রকমই আমাদের জীবনেও আমরা কিছু কিছু মানুষকে দেখে থাকবো যাদের জীবনে উচ্চ আকাঙ্ক্ষা থাকে, তাই তারা জীবনে একটু অন্য রকম পথ নির্বাচন করে যেটা সচরাচর সাধারণ মানুষ করে না। তারা একটা আনফ্যামিলিয়ার ইনফর্মাল পাথ চুজ করে যেটাতে অনেক মিস্ট্রি থাকে, অনেক ডেঞ্জার থাকে। তার ফলে তাদেরকে অনেক ধরনের জীবনের সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক দুর্ভাগ্যের শিকার হয় তারা, কিন্তু তবুও তারা এই পরিস্থিতির, এই বাজে পরিস্থিতির মধ্যে দিয়েও তাদের যাত্রাকে এগিয়ে নিয়ে চলে জীবনে লক্ষ্য পূরণের জন্য। তার ফলে তাদের জার্নিটা হয়ে যায় একটা নেভার এন্ডিং জার্নি। সাফল্য পেতে তারা খুবই উৎসুক হয়ে পড়ে, তাদের উচ্চ আকাঙ্ক্ষাই যেন তাদের সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে নিয়ে চলতে সহায়তা করে। সো এখানেই আমাদের কবিতার বিশ্লেষণ শেষ। কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা। এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 থেকে 12 পর্যন্ত তোমরা আরও ভিডিও পাবে। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে।